হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? তোমাদের জন্য আমি নিয়ে এসেছি আমার নতুন ইউটিউব চ্যানেল যার নাম দ্য বাং ক্লাস। এর উদ্দেশ্য হলো শেখো বিন্দাস। তো আজকে আমরা পলিটিতে সিটিজেনশিপ নিয়ে আলোচনা করব। আমাদের দেশের যে জনসাধারণ আছে তারা যে সমস্ত অধিকারগুলো এনজয় করে সেটার ভিত্তিতে আমরা এদেরকে তিনটে ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে অল পার্সনস, একটা হচ্ছে অল সিটিজেন্স, আর একটা হচ্ছে অল মাইনরিটিস। তো অল পার্সনস কারা? অল পার্সনস হচ্ছে তারাই যারা তোমার মানে আর্টিকেল 14 অনুযায়ী যে অধিকারগুলো আছে সেগুলোকে এনজয় করতে পারবে। এখানে তুমি সিটিজেন কি নন সিটিজেন কি তুমি মাইনরিটি কি মেজরিটি এটার সাথে এর কোনো সম্পর্ক নেই। অল সিটিজেন্স কারা? যারা রাইট মানে অ্যাবলিশন অফ ডিসক্রিমিনেশন যেটা আছে অর্থাৎ আর্টিকেল 15-এ যেটা বলা আছে সেটাকে এনজয় করতে পারবে। এটা শুধুমাত্র সিটিজেনদের জন্যই এটা অ্যাপ্লিকেবল, এটা অল পার্সনসের জন্য অ্যাপ্লিকেবল নয়। আর মাইনরিটিস কারা? মাইনরিটিস হচ্ছে তারা যারা আমাদের সংবিধানের আর্টিকেল 29 অনুযায়ী কিছু সুযোগ সুবিধা ভোগ করতে পারবে, বা এই আর্টিকেল 29-এ যে সমস্ত প্রভিশনসগুলো আছে এইগুলো শুধুমাত্র মাইনরিটির জন্যই কিন্তু বরাদ্দ করা হয়েছে। আমাদের যে সংবিধান বা আমাদের কনস্টিটিউশন এটা 26শে জানুয়ারি 1950 সালে এটা কমেন্স হয়, মানে কমেন্সমেন্ট অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন হয় 26শে জানুয়ারি 1950 সালে। তো 26শে জানুয়ারি 1950 সালে যখন কনস্টিটিউশন তৈরি হয় বা গৃহীত হয় সেই সময় আমাদের সিটিজেন্সদের কি রাইট থাকবে না থাকবে সেই কথা এখানে লেখা আছে। আর এই ডেটের পরে সিটিজেন্সদের কি রাইট থাকবে না থাকবে সেটা তো আমাদের কনস্টিটিউশনে লেখা নেই। তো সেটার জন্য পার্লামেন্টকে অধিকার দেওয়া হয়েছে আইন তৈরি করার। তো সেগুলোই আমরা এই পরবর্তী স্লাইডগুলোতে বিস্তারিতভাবে আলোচনা করব। আমাদের সংবিধানের পার্ট 2 অর্থাৎ আর্টিকেল 5 থেকে শুরু করে আর্টিকেল 11 অবধি সিটিজেনশিপ নিয়ে বিস্তারিতভাবে বলা আছে। তো এটা মোটামুটি চারটে ভাগে বিভক্ত। একটা হচ্ছে সিটিজেনশিপ বাই ডোমিসাইল ইন ইন্ডিয়া, একটা হচ্ছে সেই সমস্ত লোকেদের নাগরিকত্ব যারা মাইগ্রেট করেছে ফ্রম পাকিস্তান, মানে পাকিস্তান থেকে আমাদের দেশে ইন্ডিয়াতে এসছে। একটা হচ্ছে সেই সমস্ত লোকেদের কথা বা নাগরিকদের কথা বলা আছে যারা মাইগ্রেট করেছে টু পাকিস্তান, মানে ইন্ডিয়া থেকে পাকিস্তানে মাইগ্রেট করেছে। আর সেই সমস্ত নাগরিকদের কথা বলা আছে যারা হচ্ছে রিসাইডিং অ্যাব্রড, অ্যাব্রড মানে ইন্ডিয়ার বাইরে। এখানে অ্যাব্রড কথাটার মানে কিন্তু পাকিস্তানকে বাদ দিতে হবে। অ্যাব্রড মানে কিন্তু এক্সেপ্ট পাকিস্তান, এটাই বোঝানো হচ্ছে। তো আর্টিকেল 5-এ সিটিজেনশিপ বাই ডোমিসাইলের কথা বলা আছে। এখানে ডোমিসাইল কথাটার মানে কি? ডোমিসাইল কথাটার মানে হচ্ছে তোমাকে এখানকার পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে। মানে তুমি যদি এখানকার পার্মানেন্ট রেসিডেন্ট হও বা পার্মানেন্ট বা স্থায়ী বাসিন্দা হও তাহলে তুমি এটাকে তোমার ডোমিসাইল বলা হবে। তো আর্টিকেল 5-এ সিটিজেনশিপ বাই ডোমিসাইলের কথা বলা আছে। এখানে বলা আছে যে অল পার্সনস শ্যাল বি সিটিজেন্স যদি তাদের ডোমিসাইলটা ভারতে হয়, তার মানে তারা পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে তাদের ভারতের, এবং এই তিনটের মধ্যে যে কোনো একটা শর্ত ফুলফিল করতে হবে। এই শর্তগুলো কি কি? এক, তাদের জন্ম হতে হবে ভারতে, মানে তোমার ডোমিসাইল থাকতে হবে ভারতে, এবং তোমাকে হয় জন্ম হতে হবে তোমার ভারতে, অথবা আইদার অফ ইটস প্যারেন্টস বর্ন ইন ইন্ডিয়া, অথবা তোমার বাবা অথবা মা তাকে ভারতের জন্মগ্রহণ করতে হবে, অথবা রিসাইডিং ইন ইন্ডিয়া ফর 5 ইয়ার্স বিফোর দ্য কমেন্সমেন্ট অফ দ্য কনস্টিটিউশন। তো কনস্টিটিউশন তো এসছে 26শে জানুয়ারি 1950 সালে। তো এর থেকে 5 বছর আগে মানে 26শে জানুয়ারি 1945 সাল থেকে তুমি যদি এই দেশে পাকাপাকিভাবে বসবাস করতে থাকো, তাতে তোমার এই দেশে জন্ম না হোক অথবা তোমার বাবা মায়েরও জন্ম না হোক, তাহলেও কিন্তু তুমি এই দেশের সিটিজেন বলে গণ্য হবে। তো এখানে একটা ইম্পর্টেন্ট কেস আছে, যে কেসটা নিয়ে মানে ডোমিসাইলকে ডিফাইন করতে আর কি এই কেসটা খুব গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে ডিপি যোশী ভার্সেস স্টেট অফ মধ্য ভারত। তো এই কেসে বলা হয়েছে যে ডোমিসাইল বলতে কিন্তু ডোমিসাইল অফ ইন্ডিয়াকেই বোঝানো হবে। স্টেটের কিন্তু আলাদা করে বা স্টেটগুলোর আলাদা করে কোনো রকম ডোমিসাইল নেই। তো আমরা জানি যে দেশভাগের সময় প্রচুর লোক পাকিস্তান থেকে ভারতে এসছে, প্রচুর লোক ভারত থেকে পাকিস্তানে মাইগ্রেট করেছে। তো আর্টিকেল 6-এ সেই সমস্ত লোকেদের কথা বলা আছে যারা পাকিস্তান থেকে ভারতে মাইগ্রেট করেছে। তো যারা পাকিস্তান থেকে ভারতে মাইগ্রেট করেছে এদেরকে আমরা দুটো ভাগে ভাগ করব। একটা হচ্ছে যারা 19শে জুলাই 1948-এর আগে মাইগ্রেট করেছে, আর একটা হচ্ছে যারা 19শে জুলাই 1948-এর পরে মাইগ্রেট করেছে। তাই এই 19শে জুলাই 1948 সাল, এটার সিগনিফিকেন্স কি? এটার সিগনিফিকেন্স হলো
যে এই ডেট থেকে পারমিট সিস্টেম চালু হয়েছিল ইন্ডিয়া আর পাকিস্তানের মধ্যে। তো এবারে প্রথম কেসটা নিয়ে দেখা যাক, অর্থাৎ যারা 19শে জুলাই 1948 সালের আগে আমাদের দেশে মাইগ্রেট করেছে, তাহলে তারা আমাদের দেশের সিটিজেন হবে যদি তারা এই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করে। ক্রাইটেরিয়াগুলো কি কি? একটা হচ্ছে সেই মানুষটি অথবা তার যে কোনো একজন পেরেন্ট অথবা তার যে কোনো একজন গ্র্যান্ড পেরেন্ট তাদের জন্ম ইন্ডিয়াতে হয়েছে। তার মানে দ্যাট পারসন অথবা আইদার অফ হিজ পেরেন্টস অথবা আইদার অফ হিজ গ্র্যান্ড পেরেন্টস ওয়ার বর্ন ইন ইন্ডিয়া, তাহলে সে আমাদের দেশের সিটিজেন হবে। অথবা the person should have resided in India since the date of his migration, মানে সেই ব্যক্তি যবে মাইগ্রেট করেছেন, মাইগ্রেট করার পর তিনি ভারতবর্ষেই রয়ে গেছেন, ভারতবর্ষ থেকে আবার পাকিস্তানে ফেরত চলে যাননি, তবে তিনি আমাদের দেশের সিটিজেন হিসেবে গণ্য হবেন। তাহলে যারা 19শে জুলাই এর পরে মাইগ্রেট করেছে তাদের কি হবে আমরা শর্তগুলো দেখে নিই। তারা আমাদের দেশের সিটিজেন হবে যদি that person অথবা either of his parents অথবা গ্র্যান্ড পেরেন্টস they are born in India, মানে সেই ব্যক্তি অথবা তার যে কোনো একজন বা পেরেন্টস মানে বাবা অথবা মা অথবা তার কোনো গ্র্যান্ড পেরেন্টস তাদের জন্ম যদি ভারতে হয় তাহলে সে ইন্ডিয়ান সিটিজেন হবে। অথবা if he has returned to India under permit, মানে রিসেটেলমেন্টের জন্য সে ভারতে হয়তো রিটার্ন করেছে, তাহলেও তাকে ভারতের নাগরিক হিসেবে ধরা হবে। আর আফটার মাইগ্রেশন সে ভারতবর্ষে রিসাইড করেছে 6 মাসের জন্য। অথবা he has submitted an application for registration, মানে সে নিবন্ধীকরণ বা রেজিস্ট্রেশনের জন্য একটা অ্যাপ্লিকেশন দিয়েছে এবং তার যে অ্যাপ্লিকেশনটা সেটা আর কি রেজিস্ট্রেশনের জন্য সেটা অ্যাপ্রুভড হয়েছে অ্যাজ এ সিটিজেন বাই দ্য কনসার্ন অফিসার, তাহলেই সে ভারতের সিটিজেন হিসেবে গণ্য হবে। তো যারা পাকিস্তান থেকে ভারতে এসছে তাদের কথা তো আমরা আর্টিকেল 6 এ দেখে নিলাম। এবারে যারা ইন্ডিয়া থেকে পাকিস্তানে মাইগ্রেট করে গেছিল তাদের সিটিজেনশিপের কি হবে সেটা আমাদের একটু দেখে নিতে হবে। এখানে আর্টিকেল 7 এ বলা হয়েছে যে যারা 1 মার্চ 1947 এর পরে মাইগ্রেট করেছে তারা কিন্তু আর সিটিজেন নয়। তার মানে তুমি 1 মার্চ 1947 এর পরে পাকিস্তানে চলে গেছো, তাহলে তোমাকে আর সিটিজেন হিসেবে ধরা হবে না। 2 নম্বর ক্রাইটেরিয়াটা হচ্ছে যে তুমি মাইগ্রেট করেছো আফটার 1 মার্চ 1947, কিন্তু তারপর আবার ভারতে ব্যাক করেছো। দেখো 1 মার্চের পরে তুমি মাইগ্রেট করেছিলে কিন্তু তারপরে তুমি আবার ভারতে চলে এসছো, ওখানে হয়তো দেখেছো যে তোমার সুবিধা হচ্ছে না সেই জন্য তুমি ভারতে চলে এসছো, মানে ঝোপ বুঝে কোপ মারছো, তাহলে তুমি সিটিজেন হবে। কিন্তু এই বিলো যে শর্তাবলী যেগুলো আছে সেগুলোকে স্যাটিসফাই হতে হবে। এই শর্তাবলী কি কি? ওই 19শে জুলাই 1948 এর পরে যারা মাইগ্রেট করেছিল তাদের যে শর্তাবলী আছে, মানে যারা পাকিস্তান থেকে ভারতে এসছে তাদের যদি সেই শর্তাবলী হয়, তাহলে যারা ইন্ডিয়া থেকে পাকিস্তান গিয়েছিল গিয়ে আবার ব্যাক করছে তাদের জন্য সেই এক শর্তাবলী হতে হবে। অর্থাৎ সেই পার্সন অথবা তার পেরেন্টস অথবা গ্র্যান্ড পেরেন্টসকে ভারতে জন্ম হতে হবে, যেটা আমি আগেই বলেছি। তাদেরকে ইন্ডিয়াতে রিটার্ন করতে হবে আন্ডার পারমিট, অথবা মাইগ্রেশনের পর তাদের ইন্ডিয়াতে অন্তত 6 মাসের জন্য থাকতে হবে, অথবা তারা অ্যাপ্লিকেশন দিয়েছে রেজিস্ট্রেশনের জন্য এবং তাদের যে অ্যাপ্লিকেশন যেটা আছে সেটা কনসার্ন অফিসার দ্বারা সেটা অ্যাপ্রুভড হয়েছে এবং তারা অ্যাজ আ ইন্ডিয়ান সিটিজেন রেজিস্টার্ড হয়ে গেছে। বোঝা গেল? এতক্ষণ আমরা ভারত পাকিস্তান নিয়ে খেলছিলাম আর্টিকেল 7 অবধি। এবার আর্টিকেল 8 এ আমরা পাকিস্তান ভারতের বাইরে বেরোবো, অর্থাৎ আমরা সেই সমস্ত মানুষের কথা বলবো যারা হচ্ছে ইন্ডিয়ান অরিজিন কিন্তু তারা অ্যাব্রডে আছে, অর্থাৎ বিদেশে আছে এক্সেপ্ট পাকিস্তান। এখানে অ্যাব্রড কথাটার মানে কিন্তু এক্সেপ্ট পাকিস্তান। তো তাদের সিটিজেনশিপের কি হবে? তারা ভারতের নাগরিক হবে যদি সেই সমস্ত লোক অথবা তার কোনো পেরেন্টস অথবা তাদের গ্র্যান্ড পেরেন্টস তাদের জন্ম যদি আনডিভাইডেড ইন্ডিয়াতে হয়। আনডিভাইডেড ইন্ডিয়া বলতে এখানে ব্রিটিশ ইন্ডিয়াকে বোঝানো হয়েছে, অর্থাৎ তোমার জন্ম যদি ব্রিটিশ ইন্ডিয়াতে হয় অথবা তোমার বাবা অথবা মায়ের অথবা তোমার কোনো গ্র্যান্ড পেরেন্টসের জন্ম যদি ব্রিটিশ ইন্ডিয়াতে হয় তাহলে তুমি অ্যাব্রডে থাকলেও তুমি ইন্ডিয়ান সিটিজেন হবে। অথবা যদি if you are registered as an Indian citizen by a diplomat or a consular representative in that country, অর্থাৎ মনে করো তুমি অস্ট্রেলিয়াতে আছো, অস্ট্রেলিয়াতে যে ডিপ্লোম্যাট রয়েছেন মানে যে ধরো হাই কমিশনের অফিস যেটা রয়েছে বা কনসুলার রিপ্রেজেন্টেটিভের যে অফিস যেখানে রয়েছে সেখানে তোমার যে অফিসার রয়েছেন সেই
অফিসারকে দিয়ে তুমি কি করলে, রেজিস্ট্রেশন করালে, রেজিস্ট্রেশন করিয়ে বললে যে ভাই আমি অস্ট্রেলিয়াতে আছি কিন্তু আমি ভবিষ্যতে ইন্ডিয়াতে ফিরে যেতে চাই, তাই আমি ইন্ডিয়ান সিটিজেন হিসেবে নিজেকে রেজিস্টার করাবো, এবং তুমি সেখানে রেজিস্টার করিয়ে দিলে। রেজিস্টার করলে তোমার গায়ে সিটিজেনশিপের একটা ছাপ্পা পড়ে গেল। এতক্ষণ আমরা দেখছিলাম সিটিজেন হওয়ার শর্ত কি, মানে আর্টিকেল 5 থেকে শুরু করে আর্টিকেল 8 অবধি আমরা দেখলাম সিটিজেন হওয়ার শর্তগুলো। এবার আর্টিকেল 9 আমরা দেখবো সিটিজেন না হওয়ার শর্ত কি কি, অর্থাৎ তুমি যে সিটিজেন হবে না তার জন্য কি কি এমন করতে হবে যাতে তোমাকে সিটিজেন হিসেবে গণ্য না করা হয়। সেটা হচ্ছে, মানে আমাদের সংবিধানে এটা বলা আছে যে বিফোর দ্য কমেন্সমেন্ট অফ দ্য কনস্টিটিউশন, অর্থাৎ কনস্টিটিউশন শুরু হওয়ার আগে, অর্থাৎ 26শে জানুয়ারি 1950-এর আগে তুমি যদি ইফ ইউ অ্যাকোয়ার সিটিজেনশিপ অফ আ ফরেন টেরিটরি, অর্থাৎ কোনো বিদেশের যদি তুমি সিটিজেনশিপ তুমি নিয়ে নাও, তাহলে তোমাকে আর ইন্ডিয়ান সিটিজেন বলা যাবে না, দেন ইউ আর নো লঙ্গার অ্যান ইন্ডিয়ান সিটিজেন। অথবা ইফ ইউ আর ভলেন্টারি গিভিং অ্যাওয়ে সিটিজেনশিপ, অর্থাৎ তুমি নিজের ইচ্ছা মতো তুমি সিটিজেনশিপ তুমি ছেড়ে দিচ্ছ, তুমি যদি দেশের নাগরিকত্ব ত্যাগ করো। অবশ্য নাগরিকত্ব তুমি তখনই ত্যাগ করবে যখন তুমি অন্য দেশের একটা নাগরিকত্ব পেয়ে যাবে। লোকে তো চাকরিটা তখনই ছাড়ে যখন নতুন একটা চাকরি পায়। তো এই অবস্থাতে তোমাকে সিটিজেন বলা যাবে না, মানে তুমি নিজেই চাইছো না, তাহলে স্টেটের কি আর দায় পড়েছে তোমাকে সিটিজেন বলার? আর্টিকেল 9-এ বলা আছে যে একজন সিটিজেন তার সিটিজেনশিপ নিয়ে কি করতে পারে, অর্থাৎ সে সিটিজেন থাকবে কি থাকবে না সেটা তার ইচ্ছার উপর নির্ভর করছে, সেইটা আর্টিকেল 9-এ বলা আছে। তো নাগরিকের যদি একটা অধিকার থাকে তাহলে রাষ্ট্রেরও একটা অধিকার থাকবে, সেই রাষ্ট্রের অধিকারটা আর্টিকেল 10-এ বলা আছে, অর্থাৎ কন্টিনিউয়েন্স অফ সিটিজেনশিপ, এইটা আর্টিকেল 10-এ বিস্তারিতভাবে এর আলোচনা করা আছে। সেটা কি বলছে, কনস্টিটিউশন এটাই বলছে আর্টিকেল 10-এ যে সিটিজেনশিপ শ্যাল কন্টিনিউ ভাইড আর্টিকেল 5, 6, 7, 8, অর্থাৎ আর্টিকেল 5 থেকে শুরু করে আর্টিকেল 8 অবধি সিটিজেনশিপ তোমার কন্টিনিউ করবে ঠিকই, বাট সাবজেক্ট টু লস পাসড বাই পার্লামেন্ট, অর্থাৎ পার্লামেন্ট কি আইন তৈরি করবে না করবে সেটার ওপর নির্ভর করছে তোমার সিটিজেনশিপটা কন্টিনিউ করবে কিনা, বা সিটিজেনশিপটা যদি কন্টিনিউ করে তাহলে তার কি কি প্রভিশনস আছে সেটা পার্লামেন্ট ডিসাইড করবে। তার মানে আর্টিকেল 10-এর দ্বারা ল মেকিং পাওয়ার অফ পার্লামেন্ট, মানে সিটিজেনশিপে ল মেকিং পাওয়ারটা ইন্ট্রোডিউস করা হলো। এটা একটা বিশাল বড় হাতিয়ার যেটা স্টেটকে দেওয়া হলো থ্রু আর্টিকেল 10, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো আর্টিকেল 10-এ এটা বলা আছে যে পার্লামেন্ট আইন তৈরি করতে পারবে, আর আর্টিকেল 11 এটা বলা আছে যে পার্লামেন্ট আইনটাকে তৈরি করে রাইট অফ সিটিজেনশিপকে রেগুলেট করতে পারবে। অর্থাৎ 26শে জানুয়ারি 1950 সালে তো আমাদের কনস্টিটিউশনটা তৈরি হয়েছিল, সেখানে তো তোমার রাষ্ট্রের কি অধিকার আছে না আছে সেটা বলা আছে। এবারে 26শে জানুয়ারি 1950 সালের পরে রাষ্ট্রের কি অধিকার থাকবে না থাকবে সেই কথাটা আর্টিকেল 10 এবং আর্টিকেল 11-এ বলা আছে। আর্টিকেল 11-এ বিশেষ করে বলা আছে যে পার্লামেন্টের কাছে পাওয়ার আছে টু মেক লস অন ম্যাটার্স অফ সিটিজেনশিপ, আর পার্লামেন্ট কি করতে পারে এর পাশাপাশি রেস্ট্রিক্ট করতে পারে অথবা রিভোক করতে পারে। কি রিভোক করতে পারে? রাইটস অফ সিটিজেন্স, এটা যেটা আর্টিকেল 5 থেকে শুরু করে আর্টিকেল 8-এ সিটিজেন্সদের দেওয়া আছে, সেই রাইটস গুলোকে পার্লামেন্ট কি করতে পারে আইন তৈরি করে সেটাকে রেস্ট্রিক্ট করতে পারে, মানে সেটাকে লিমিট করতে পারে, অথবা রিভোক করতে পারে। রিভোক করতে পারে মানে হচ্ছে সেটাকে পুরোপুরিভাবে বাতিল করতে পারে বা ছিনিয়ে নিতে পারে। মানে আমি তোমাকে একটা অধিকার কনস্টিটিউশন তোমাকে অলরেডি দিয়েছে, কিন্তু আমি কি করলাম, আমি আইন তৈরি করে বললাম যে না ভাই তোমার থেকে আমি এবার অধিকারটা ছিনিয়ে নেব। তো এই ব্যাপারটাও আর্টিকেল 11-এ বলা আছে, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবার এই আর্টিকেল 11 অনুযায়ী আমাদের দেশে সিটিজেনশিপ অ্যাক্ট অফ 1955 এটা পরবর্তী ক্ষেত্রে তৈরি হয়েছিল। তো এটা নিয়ে আমি একটা ভিডিও আমি পরে আপলোড করব, কারণ এটা নিয়ে বিস্তারিতভাবে অনেক কিছু আলোচনা করার আছে। তো এই হলো আর্টিকেল 11। তো বন্ধুরা, কেমন লাগলো আজকে আমাদের এই সেশন তোমরা আমাকে জানাও, তোমরা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমার এই চ্যানেল দ্য বং ক্লাস। আর ভবিষ্যতে আমি পলিটির আরো অনেক ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব, বিশেষ করে সিটিজেনশিপ অ্যাক্ট অফ 1955 এটা নিয়ে একটা ভিডিও তো দিতেই হবে, কারণ এখান থেকে প্রচুর প্রশ্ন করা হয়ে থাকে। তো আজকে এই পর্যন্তই রাখছি, টাটা।